জুলাই ঘোষণাপত্রের প্রত্যাশা, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ কর্মসূচি। সামরিক শক্তিতে ৩ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে বাংলাদেশ, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য। যুক্তরাজ্যে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সামনে রেখে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকল পেশা ও ধর্মের মানুষের কাছে গিয়ে আশা আকাঙ্ক্ষার কথা শুনবেন তারা। আর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ দেরি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বক্তব্যে তারা বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ডাক আহ্বান করুক। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। ২০২৪ সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৭তম। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বলছে, ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। বাংলাদেশের এক ধাপ উপরে রয়েছে উত্তর কোরিয়া, ভারত ৪ আর পাকিস্তানের অবস্থান ৯। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল। তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। ইন্ডেক্সে ১৪৫টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। এদিকে সুইডেনের স্টকহোমে ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম। যুক্তরাজ্যে বিনামূল্যে প্রায় ১০ কোটি টাকার ফ্ল্যাট পেয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে। লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ওই ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আবারও আলোচনায় টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে উঠে এসেছে নতুন খবর। প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত। ২০০৪ সালে ২ বেডরুমের ফ্ল্যাটটি দেয়া হয় তাকে। এর আগে ২০০১ সালে সেটি ১,৯৫,০০০ পাউন্ড, প্রায় ২,৯,৯৭,০০০ টাকা দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান মূল্য প্রায় ৯.৫ কোটি টাকা। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, কিংস ক্রসের ওই ফ্ল্যাটে কিছুদিন বসবাস করেন টিউলিপ। এরপর বেশ কয়েক বছর সেখানে ছিলেন তার ভাই বোন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে ২ ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়ার কথা উল্লেখ রয়েছে। আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা। তাই কৃতজ্ঞতা স্বরূপ একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন তিনি, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। বর্তমানে ৭০ বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করছেন।
টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময়ে সামনে এলো যখন বাংলাদেশের 9টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের অধিকাংশ জেলা। কাজে যেতে না পেরে বিপাকে শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রাজধানীতে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তবে ৩ দিন পর সকালে ঢাকায় দেখা মিলেছে সূর্যের, তবে অনেকটাই ম্লান। এতে কিছুটা কমেছে শীতের প্রকোপ। রংপুর বিভাগের ৮ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়ছে শীতজনিত নানান রোগ। শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে ছিন্নমূল আর হতদরিদ্ররা। বেড়াইছিলাম, কাজ নাই, মানে ঠান্ডায় করা যাচ্ছে না, যদিও কাজ বাজ থাকে। প্রশাসনের পক্ষ থেকে কোনো শীত বস্ত্র বিতান যারা গরিব মানুষ আছে তারা পাচ্ছে না। শীতে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ঘন কুয়াশায় দিনের অধিকাংশ সময় মিলছে না সূর্যের। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়েই চলছে শীত নিবারণের চেষ্টা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা খুব প্রচুর, হাঁটা উঠা করা যায় না, ঠান্ডার জন্য গাড়ি ঘোড়া চলা যায় না। কঠিন ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কাজ করা যায় না। আমরা গরিব লোক কাজ করে থাকি। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জারি করেছে বিশেষ সতর্কতা। ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। প্রত্যেক দিনে কুয়াশার ভাঙতে হয়, না হলে চারাটা এই কুয়াশাটা নষ্ট হয়ে যাবে। ভোরবেলা উঠে গাড়ি চালানো খুবই কষ্ট। শৈত্যপ্রবাহে দুর্ভোগে আছে গাইবান্ধার শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় বড় বীজতলা আবাদে মিলছে না কৃষি শ্রমিকের। বাচ্চা কাচ্চা তো মাটির নামানো যায় না, বয়স্ক মানুষ তো বাড়ি হওয়ারই পায় না ঠান্ডার জন্য। নাজেহাল অবস্থা, ব্যবসা বলতে নাই একবারে। কিশোরগঞ্জে দিনে তাপমাত্রা ওঠানামা করছে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। হঠাৎ করে বেড়ে যাওয়া ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড় বাড়তেছে, বিশেষ করে বয়স্ক, শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম। ঠাকুরগাঁয়ে পঞ্চম দিনের মতো শৈত্যপ্রবাহে হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কুয়াশায় আচ্ছাদিত শহরগ্রাম। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। মৌলভীবাজারে শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। দুর্ভোগে রয়েছে চা শ্রমিক ও দিনমজুররা। শীতের কারণে অনেক কষ্টতে আছি। সরকার যদি আমাদেরকে কোনো সাহায্য করে, কম্বল দেয়, তাহলে অনেক ভালো হবে। ময়মনসিংহ বেড়েছে শীত। ঘন কুয়াশা ও শীতে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতের কোনো কাপড় চোপড় নাই, আমি বসতে চাই। তারপর সকালে কাগজ খাই, আমি একটা কম্বল পেলাম না। ঘুমাইতাম পারি না, থাকতাম পারি না, কম্বল নাই, মোড়া। এদিকে ঘন কুয়াশায় শুক্রবার রাত ১১টা থেকে প্রায় ৯ ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। এবারে ফরিদপুর ও লক্ষ্মীপুরে সরিষার বাম্পার ফলনের প্রত্যাশা। আগ্রহী হচ্ছেন কৃষকরা। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। রাজধানীতে আবারও দল বেঁধে হামলা চালিয়েছে কিশোর গ্যাং। শুক্রবার রাতে আদাবরের মেহেদিবাগ আবাসিক এলাকায় দফায় দফায় হামলা চালায় তারা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৩ জন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মেহেদি হাসানের রিপোর্ট। এটি সিনেমার কোনো দৃশ্য নয়। রাজধানীর আদাবরের মেহেদিবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এভাবেই প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে দল বেঁধে হামলা চালায়। সামনে যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে, অনেককে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। মারাত্মক আহত হয়ে হাসপাতালে এসেছে ৩ জন। সামনে তো নাই, আমরা হুদু আমরা মারধর করছে, আমরা ফিরার ভয়ে আমরা দৌড়ে দোয়ানের ভিতরে রাখতেছি, দোয়ান্তর বাইকের আমাকে মারছে। আমি অটো গাড়ি চালাই, আমি গাড়িতে আইতেছি, আমার পথে পাই এরকম ধরছে, আমার ১৫-২০ জন ধরে মারছে। বাসার গেটের সামনে গেছি, দেখি যে কতটি পোলাপাইন দৌড় মারে আইতেছে, চাপাটি সুপাটি বিশাল বড় বড় রান্দা হাতে,
আরও লোকগুলো দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি, কিন্তু আমি এত সারাদিন কিছু খাই নাই, সিএনজি চালাইছি, কিন্তু আমি খিদায় পড়ে গেছি গা। এর মধ্যে গাউরা পাতালি কি করছে কইতে পারি না, পরে লোকজন ধরে আয় নাই যে আমার মেডিকেলে। এলাকাবাসী বলছেন এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, তবে শুক্রবারের হামলা ছিল নজিরবিহীন। নামে শুনছি যে আলিফাজুকের পোলাপান ঢুকছে এলাকায়, ঢোকার পর আমি দৌড়াইয়া বাসার দিক গেছি, বাসায় আমার বাসার ফোন দিচ্ছি, তাতে বাসায় দীপু, বাবলা, ডিবি সুমন অনেকেই আছে। এরা এই এলাকার নাম করা, মোহাম্মদপুরের নাম করা এরা। কিছুদিন আগে আরেকটা গ্রুপ আসছিল, আজকের যে ঘটনা এটা হচ্ছে একদম পুরা ভয়াবহ অবস্থা। কারণ আজকে যারা দেশি অস্ত্র নিয়ে আইসা আপনার হচ্ছে বিভিন্ন রাস্তায় যারে পাইছে এলোপাথারি কোবানো শুরু করছে, যে সে শত্রু কিংবা সে ভালো মানুষ এরকম কিছু না, রাস্তায় যারে পাইছে তারাই কোবানো শুরু করছে। পুলিশ বলছে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটা কিশোর গ্যাং ইতিপূর্বে একটা ঘটনা ঘটিয়েছিল, তারা মারামারি করেছিল 4-5 দিন আগের ঘটনা। সেইটারই আজকে তাদের সালিশে বসার কথা এবং সালিশে বসেছিল, হয়তো কোনো এক পক্ষের সালিশের মনপুত হয় নাই, যার ফলে তারা এই ঘটনা ঘটিয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ফরিদপুর ও লক্ষ্মীপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছে চাষিরা। খরচ কম আর অন্য ফসলের চেয়ে বেশি উৎপাদন হয়, তারা আগ্রহী হচ্ছেন সরিষা চাষে। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপন ও লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া হলুদ রঙের সরিষা ফুল, মাঝে মাঝে বাতাসের দোল, এ দৃশ্য মন কাড়ে সকলের। ফরিদপুর সদর সহ 9 উপজেলায় সরিষার আবাদ হয়েছে। ধানের পর একই জমিতে সরিষার আবাদ করছে কৃষকরা। এরই মধ্যে সরিষার ফুলে ছেয়ে গেছে মাঠ। অপরূপ এ দৃশ্য দেখতে আসছেন অনেকে। প্রতি বছর এখানে আসি বন্ধু বান্ধব মিলে ঘুরতে। সারা চকে শস্যে বেশি আবাদ ভালো, এবার শস্যার ফলন খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগতেছে। গত মৌসুমে সরিষার ভালো ফলনে এবারও আগ্রহী হয়েছে কৃষক। সরিষার আবাদে বীজ, সার, সেচ সহ একর প্রতি খরচ হয়েছে 8 থেকে 10 হাজার টাকা। প্রতি মন সরিষা বিক্রি হয় 3 হাজার টাকা। 6-7 মন করে বইয়ে পাবো, তোমার 10 গেল ফলন ভালো দিচ্ছে, এইবার কি হবে দেখা যাচ্ছে ভালো। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়। উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে, এই লক্ষ্যমাত্রা কিছুটি কম হলেও আমরা অন্যান্য ফসলের সারপ্লাস উৎপাদন হবে বলে আমরা মনে করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 14,660 হেক্টর। লক্ষ্মীপুরে চলতি মৌসুমে 520 হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। বিশেষ করে সদরের চরাঞ্চলে বেশি আবাদ হয়েছে। কৃষকরা জানান, প্রতি একর জমিতে সরিষা চাষে খরচ পড়ে 5 থেকে 6 হাজার টাকা। সরিষা বিক্রি করে আয় করা যাবে 18 থেকে 20 হাজার টাকা। সার ফসফেট দিয়ে থুয়ে এলে আর শস্য হালাই থুয়ে এলে হয়ে যায়, আর কোনো খরচা নাই। সরিষাগুলো বনে তাহলে শুধু চাষ করতে হয়, তার এরপরে বীজ বনে দেয়, আর কোনো কাজ নাই। পরবর্তীতে রবি ফসলের ঠিক আগে আগে এটা উঠে যায়। পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার কারণে কৃষক সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। আশা করছি যে আমাদের প্রায় পুরোটাই এবছর আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ফলনের দিক দিয়ে এবছর সরিষার ফলন অত্যন্ত ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ঘোষণাপত্রের প্রত্যাশা, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ কর্মসূচি। সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়ে 37তম স্থানে বাংলাদেশ, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য। যুক্তরাজ্যে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।